জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। রাজাকারের নাতিপুতি বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন বললেন নাহিদ। কিশোরীকে বিদেশে পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করায় একজনের যাবজ্জীবন। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল সহ 4 রাজনীতিবিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার। জামায়াত ইসলামী যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের জন্য কোনো পার্টি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। জামায়াত তাদের জন্য কাউকে হুমকি হিসেবে চিহ্নিত করলে তাকে নিশ্চিত করতে আক্রমণ করে, এমনটা উল্লেখ করেন রুমিন। বলেন, পলিটিক্যাল পার্টি হিসেবে জামায়াতের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে। ইটস ভেরি অর্গানাইজড পার্টি, ভেরি এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড পার্টি। জামাতে যারা কর্মী, সাথী, সমর্থক, ভোটার যারাই আছেন তারা কিন্তু ডাই হার্ট। তারা পার্টির জন্য বাঁচতেও পারে, মরতেও পারে, ডু এনিথিং ফর পার্টি। তারা কোনো ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নাই। পার্টির কমান্ড তারা মানবে। অনেকটা আমাদের মিলিটারির মতো। বিভিন্ন দেশের মিলিটারিরা যে ট্রেনিং এর মধ্য দিয়ে যায়, জামায়াত অনেকটা সেরকম। এবং জামায়াতের আমির কিছুদিন আগে বলেছেন যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজ। সো তারা সম্মিলিতভাবে যদি কোনো শত্রু চিহ্নিত করতে পারে তাকে তারা যেভাবে অ্যাটাক করবে এটা বাংলাদেশে অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে না। বর্তমানে রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি প্রভাব ফেলছে, আর এখানেও জামাতকে এগিয়ে রাখলেন রুমিন ফারহানা। তিনি বলেন, রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো। একটা হচ্ছে প্রচলিত মাঠ, যে মাঠে আমরা লড়াই সংগ্রাম করি, জনসভা আন্দোলন করি, যেখান থেকে আমাদের ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হয়। আরেকটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল মাঠ। ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার জনসভায় এই বেস্ট 50,000 1 লাখ মানুষ হবে, আর আমার একটা ডিজিটাল কন্টেন্ট মুহূর্তে 10 লক্ষ 1 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। সো ডিজিটাল মাঠটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ, বিরোধী পক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাকে কী ভাষায় আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তাদের অসংখ্য বট আইডি আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে, যে কোনো বিষয়ে তারা কুৎসিত মন্তব্য করতে পারে। জামাতের রাজনৈতিক শিষ্টাচার নেই উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, রাজনৈতিক শিষ্টাচার সেটা তো আসলে এখন সুদূর পরাহত বিষয়। ধরুন, জামাতের ব্যাপারে আমি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি যে জামাতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং তাকে পিটিয়ে মেরে ফেলো। এটা তো একটা সভ্য দেশে হতে পারে না, অথচ এটা ঘটেছে। সো আমি যখন তাদের পক্ষে কথা বলেছি তাদের দুর্দিনে, সেটা কিন্তু তারা মনে রাখেনি। এখন আমার কোনো বক্তব্য বা আমার কোনো বয়ান ঠিক এবং জাতীয় পার্টির কোনো রাজনীতি যদি জামাতের জন্য তারা হুমকি মনে করে, সঙ্গে সঙ্গে তাদেরকে এলিমিনেট করতে কিংবা তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে দুইবার চিন্তা করবেন না। রাজাকারের নাতিপুতি বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন বললেন নাহিদ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করায় সারা দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় জবানবন্দিতে 47তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলাম কথা বলেন। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আংশিক জবানবন্দি দেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে এ মামলার অ্যাপ্রুভার হবে জবানবন্দি দিয়েছেন। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, গত বছরের 14 জুলাই শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি অভিহিত করে কোটা প্রথার পক্ষে অবস্থান নেন। মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা প্রদান করা হয়, কারণ তারা সবসময় দেখেছেন সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদের রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নস্যাৎ করা হতো। তিনি বলেন, ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করায় সারা দেশের ছাত্রছাত্রীরা অপমানিত বোধ করেন। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসেন। গত বছরের 17 জুলাই ডিজিএফআই তাদের কর্মসূচি প্রত্যাহার করায় এবং সরকারের সঙ্গে সংলাপের জন্য চাপ দেয় বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দেওয়া হয়। সারা দেশেই এ ধরনের বাধা সৃষ্টি করা হয়েছিল, তবু সব বাধা অতিক্রম করে তারা আন্দোলন অব্যাহত রাখেন।
নাহিদ ইসলাম বলেন, গত বছরের 17 জুলাই রাতে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। তাদের ঘোষণার পরিপ্রেক্ষিতে পরদিন সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেদিন রাজপথে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন। আন্দোলনের নেতাদের জীবন হুমকির মুখে পড়ে এবং গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে চলে যান। সেদিন সারা দেশে অনেক ছাত্র জনতা আহত ও নিহত হন। সেদিন রাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। একইভাবে 19 জুলাই পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এতে অনেক ছাত্র জনতা আহত ও নিহত হন। জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন, 19 জুলাই তারা বুঝতে পারেন যে সরকার ইলেকট্রনিক মিডিয়াতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে গেছে। তাদের আন্দোলনের এবং হতাহতের কোনো খবর কোনো মিডিয়ায় প্রচার হচ্ছিল না। কিশোরীকে বিদেশে পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করায় একজনের যাবজ্জীবন। ফরিদপুরের নগরকান্দায় 6ষ্ঠ শ্রেণীর এক কিশোরীকে অপহরণ করে বিদেশে পাচার ও জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করায় রামপদ পাল নামের এক ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় অপর আসামি পিকুল মোল্লাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিকালে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। রায়ে দুজনকেই 5 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় পিকুল মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামি রামপদ পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলার রেজাল্ট সূত্রে জানা যায়, 2011 সালের 6 জানুয়ারি জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে অপহরণ করে রামপদ পাল ও তার কয়েকজন সহযোগী। রামপদ পাল এলাকার কবিরাজে চিকিৎসা করতেন, সে কারণে ওই পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল। এই সুযোগে তিনি ওই কিশোরীকে অপহরণ করে বিদেশে পাচার করেন। ঘটনা 2 দিন পর 2011 সালের 8 জানুয়ারি ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামের রামপদ পাল, সুবল বিশ্বাস, পিকুল মোল্লা, পরু বিশ্বাস এবং সালতা উপজেলা সদরের নির্মল বিশ্বাসকে আসামি করা হয়। ওই বছরের 31শে মার্চ মামলাটি তদন্ত কর্মকর্তা নগরকান্দা থানার উপপরিদর্শক তোতামিয়া তদন্ত শেষে রামপদ বিশ্বাস ও পিকুল মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অন্যদের সম্পৃক্ততা না পাওয়ায় অব্যাহতি দেন। দীর্ঘ 14 বছর ধরে আদালতের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। আদালতের রায়ে বলা হয়, এটি মানব পাচার ও নারী শিশু নির্যাতন দমন আইনের গুরুতর অপরাধ। অপরাধের ভয়াবহতা বিবেচনা করে মূল অভিযুক্ত রামপদ বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর এক আসামি পিকুল মোল্লাকে দেওয়া হয় 7 বছরের সশ্রম কারাদণ্ড। তবে মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারি কৌঁসুলি গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, এই রায় নারী ও শিশু নির্যাতন দমন ও মানব পাচার প্রতিরোধের একটি নজির হয়ে থাকবে। এতে সমাজে বার্তা যাবে, এই ধরনের জঘন্য অপরাধ করে কেউ পার পাবে না। তিনি বলেন, দীর্ঘদিন পর হলেও এই পরিবারটি ন্যায় বিচার পেয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি